তত্ত্বাবধায়ক সরকার আমলে আমরা নির্বাচন নেব এই বাংলাদেশের বাঙালি যদি যুদ্ধ করতে পারে তো সামান্য মেনটা কতগুলো নতুন সিম ঢুকেছে ঢাকা শহরে এই সময়ের মধ্যে, সেরকমের আপনার তথ্যও কিন্তু পাওয়া যাচ্ছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, বিএনপি যে চমক সৃষ্টি করতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, সমাবেশের আগের রাত্রেই ঢাকা পরিপূর্ণ হয়ে উঠেছে বিএনপি নেতাকর্মীদের দখলে এবং সেই সাথে দলে দলে ঢাকায় আসছে বিএনপি নেতাকর্মীরা এবং তাদের যে স্লোগান সৃষ্টি করেছে তাতেই বোঝা যাচ্ছে আগামীকালকে কি হতে চলেছে। দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু ভিডিও তুলে ধরেছি, যে ভিডিওগুলো দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আগামীকালকে কি হতে চলেছে ঢাকার রাজপথে এবং সেই সাথে বিএনপি নেতাকর্মীরা তারা কঠিন হুঙ্কার দিয়ে ঢাকায় আসছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল চিত্রগুলো দেখে আসি। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। তত্ত্বাবধায়ক সরকার আমলে আমরা নির্বাচন নেব এই বাংলাদেশের বাঙালি যদি যুদ্ধ করতে পারে তো সামান্য মেনটেন করে চলতে পারবে না, এটা সেই বাংলাদেশ। আমি কুমিল্লা থেকে আসছি। আমরা এক দফা এক দাবি আন্দোলনের সংগ্রামে উপস্থিত হওয়ার জন্য আইছি। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা বাংলাদেশ সামনের দিকে যে নির্বাচন আসতেছে, এই নির্বাচনে আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। এই জন্য আমরা এই আন্দোলনের সংগ্রামে এই সরকারকে হটানোর জন্য আমরা উপস্থিত হয়েছি। বান্দরবান থেকে আসছি। আমরা এক দফা এক দাবিতে বান্দরবান জেলা বিএনপির সম্মানিত মিমেস মেমাচিং এবং জাবারের নেতৃত্বে আমরা আন্দোলন করতে এসেছি। আমরা সংগ্রাম করে এখান থেকে এই সরকারের পদত্যাগের মাধ্যমে আমরা বাড়ি ফিরে যাবো ইনশাআল্লাহ। এক দফা এক দাবি এই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করতে যা যা করণীয় দরকার জনাব তারেক রহমান সাহেব যে দিক নির্দেশনা দিবেন সেই অনুযায়ী আমরা মহাসমাবেশকে সাফল্যমণ্ডিত করতে যা যা করণীয় ইনশাল্লাহ করব। আমরা মাঠে থাকবো, মাঠে আছি। মহাসমাবেশকে আজকে জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে। গোটা বাংলাদেশের মানুষ, আজকে 50 লক্ষ মানুষ ঢাকায় অবস্থান করতেছে। আমরা আশা করি আজকের যে মহাসমাবেশটি ছিল, আগামী দিনে যে মহাসচিব বলেছেন আগামী দিনে যে মহাসমাবেশ এটা জনসমুদ্রে রূপান্তরিত হবে ইনশাল্লাহ। সাধারণ মানুষের ভোটাধিকার ফিরে আনার জন্য আমরা আগামীকালকে বিএনপির এক দফা কর্মসূচি সফল করার লক্ষ্যে আমরা বরিশাল থেকে আসছি। ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত এই লড়াইয়ে মাঠে থাকবো ইনশাল্লাহ। কক্সবাজার থেকে আসছি এক দফার দাবি সফল করার জন্য। আলহাজ শাহজাহান চৌধুরীর নেতৃত্বে আমরা হাজার হাজার নেতাকর্মী চলে যাচ্ছি। আমরা আমাদের ভোটাধিকার চাই। আমরা আমাদের
এই সময়ের মধ্যে সেরকমের আপনার তথ্যও কিন্তু পাওয়া যাচ্ছে। 1,40,000-এর বেশি। এরা তো এমনি এমনি আসেনি। 1,40,000-এর বেশি, 43 লাখের মতো নতুন সিম ঢুকেছে ঢাকায় এই কয়দিন। আজকের কথা। Definitely। এখন ন্যাচারালি এখন তো আপনার হিসাব বিকাশ করে ফেলা যায়। আচ্ছা, আপনার তো কষ্ট করতে হয় না, অনুমান করতে হয় না। কথা তো এরকম আছে, তুমি যদি যাও ডালে ডালে আমি যাবো পাতায় পাতায়। অনেকটা ছেলেবেলায় শেখা এই যে আপনার ম্যাক্সিম, সেটাই হয়তো ব্যাক অফ দ্য মাইন্ড আজকে অন্নদা শঙ্কর রায়ের ভাষায় যারা বুড়ো খোকা তাদের মাথায় ঘুরছে। আপনি খেয়াল করে দেখেন আমাদের সম্মানীয় পুলিশ কমিশনার ডিএমপি ফারুক মহোদয়, তিনি 23 শর্ত বিশিষ্ট একটা অনুমতিপত্র প্রদান করছে। সেখানে বলা আছে 2 ঘন্টা আগে ঢোকা যাবে, এর আগে। এবং যেমনটি তারা চেয়েছিলেন, অর্থাৎ পার্টি অফিসের সামনে যে পল্টন এলাকা, সেখানটায় তাদের অনুমতি প্রদান করা হয়েছে। এবং এটা ভাবার কোনো কারণ নেই যে আপনার হঠাৎ করে সবাই যেমনটা চাইছেন সেইভাবেই সব হচ্ছে। এখানে নানান রকমের কৌশল ব্যাক অফ দ্য মাইন্ড অবশ্যই আছে। বলতে বাধা নেই যে আমি ফারুক মহোদয়ের সঙ্গে অনেকদিন একসঙ্গে কাজ করেছি। তিনি রেঞ্জ ডিআইজি ছিলেন রংপুরে, আমি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 4র্থ উপাচার্য হিসেবে কুমিল্লা তো ছিল, চট্টগ্রাম ছিলেন। এবং যখন তিনি রংপুরে ছিলেন তখন তার সঙ্গে আমার কাজ করার, ইন্টারাক্ট করবার সৌভাগ্য হয়েছে। বেসিক্যালি তিনি নির্বিরোধ একজন মানুষ এবং শীতভাষী, মিতভাষী এবং শীতহাসি প্রদান করা ব্যক্তিত্ব। ডিসিপ্লিনটাকে খুব গুরুত্বপূর্ণ বিষয় তিনি মনে করেন এবং তিনি রংপুর থেকে চট্টগ্রামের রেঞ্জ ডিআইজি হয়েছেন। তারপরে 2টো একাডেমিক প্রতিষ্ঠানে তিনি শীর্ষ ব্যক্তি হিসেবে কাজ করেছেন, কমান্ড্যান্ট সাদ্দা পুলিশ একাডেমি এবং পরবর্তীতে রেক্টর পুলিশ স্টাফ কলেজ, এবং সেখান থেকে এই জায়গায় পদায়িত হয়েছেন। যদি তার চাকরির এক্সটেনশন না ঘটে, এটাই সম্ভবত হবে তার শেষ কর্মস্থল। এবং তিনি খেয়াল করে দেখেন দায়িত্ব নেওয়ার পর থেকেই আমাদের মহান সংবিধানে যে অধিকারগুলো আমাদের আছে তার সূত্র ধরে তিনি বলেছেন সভা সমাবেশ করবার অধিকার গণতান্ত্রিক অধিকার এবং রাজনৈতিক দলগুলোর তা আছে। এটা তার মুখ থেকে নিশ্চিত হওয়া মানে হচ্ছে তার মাইন্ডসেটটা বোঝা যাচ্ছে। এবং সে কারণেই তিনি জনদুর্ভোগের ইস্যুটা নিয়ে এসছেন সামনে এবং পাশাপাশি সুপারিশ করেছেন বড় 2টি রাজনৈতিক দলকে তারা যেন চেষ্টা করেন বা সামনে ভবিষ্যতে খেয়াল রাখেন তাদের যে কর্মসূচিগুলো সেগুলো উইকেন্ডে পালন করবার। তাহলে জনদুর্ভোগের যে অজুহাতটি হাজির করা হয় মানে এস্টাবলিশমেন্টের পক্ষ থেকে এবং পরবর্তীতে আপনার নানান রকমের রেস্ট্রিকশন আরোপের স্কোপ তৈরি হয়, সেটা কিন্তু তুলনামূলকভাবে কম থাকবে। ইন এ ওয়ে এই ভবিষ্যতে যে সংঘাতের আশঙ্কা যেটা করা হচ্ছে এবং আমাদের সহভাগী পাশ্চাত্যের দেশগুলো অ্যাক্রস দ্য আটলান্টিক, তারা যে কনসার্নটা মানে পলিটিক্যাল ভায়োলেন্স হচ্ছে সেই জিনিস যেটা তারা দেখতে চান, ফলে সেই বিষয়টাও প্রচ্ছন্নভাবে এখানে কাজ করেছে। মার্কিন স্যাংশন র্যাবের উপরে, তারপর আপনার ভিসা নীতি, এসবই কিন্তু অনেকটা আমি বলবো মডারেটিং রোল প্লে করছে এখানে। কেউ কিন্তু একেবারে মরাল অ্যাবসলিউট পজিশন নিয়ে তাদের অ্যাক্স গ্রাইন্ড করতে চাচ্ছেন না, কারণ কিন্তু ভবিষ্যতে যারা আপনার দলের হাল ধরবেন কিংবা পরিবারের হাল ধরবেন বা রাজনীতির হাল ধরবেন, অর্থাৎ পরবর্তী প্রজন্ম, তারা কিন্তু স্যাংশনের আওতায় চলে আসার সমূহ সম্ভাবনা থেকে যাবে এবং সেটি সিম্পলি অভিভাবক হিসেবে তারা কেউ অ্যাফোর্ড করতে পারেন না। এটা কোনো সন্দেহ নেই। কিভাবে কাজ করছে আমরা দেখছি যে যে আপনার রাম নাম কখনোই উচ্চারিত হওয়ার কথা নয়, জনদুর্ভোগ যাতে না হয়
সেটি তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের অধিকাংশ জনগণ কেঁপে উঠেছে এবং সেই সাথে বিএনপির যে মহাসমাবেশ করতে যাচ্ছে তাতেই বোঝা যাচ্ছে সরকারের পতন অতি শীঘ্রই হতে চলেছে দর্শক বন্ধুরা। এবং সেই সাথে বিএনপির নেতাকর্মীদের চোখে মুখে যেন এখন হাসির ঝল উঠেছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে, তাহলে কি আগামী কালকের সমাবেশে বিএনপি অন্য কিছু ঘটাতে যাচ্ছে? তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।